সবাই কেমন আছেন? জি স্যার ভালো। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, এই গত ক্লাসে আমাদের যে ক্লাসটা হয়েছিল পরিচিতি পর্ব, যারা সবাই মনে হয় ছিলেন না। আমরা গত ক্লাসে মনে হয় দুইজনকে পেয়েছিলাম। আবরার আব্দুল্লাহ ছিল, আরেকজন কে ছিল এই মুহূর্তে মনে নাই। যাই হোক, দুইজনের নাম এন্ট্রি করা ছিল। তো আজকে মোটামুটি কয়েকজন ক্লাসে অংশগ্রহণ করেছে। সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার। জি স্যার। যাক, Yes, sir. আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো যে আপনারা শুনতে পেরেছেন। আজকে আমরা আমাদের মূল ক্লাস আজকে শুরু করব। তো আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটার মধ্যে আমরা প্রথম অধ্যায়, আমরা ক্লাসের শিডিউল আগেই দিয়ে দিয়েছিলাম যে আমাদের কি কি ক্লাস হবে। সেই শিডিউল অনুযায়ী আজকে আমাদের প্রথম অধ্যায়ের উপর ক্লাস হওয়ার কথা। প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে ক্লাস করব, কিভাবে আমাদের হিসাবে উৎপত্তি হয়েছে সেটা আমরা জানবো আজকে। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা তো বই খাতা নিয়েই বসবেন, বই এবং খাতা, দুইটা কলম পেন্সিল সবকিছু নিয়ে বসবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনারা সরাসরি তখনই, যখন আমি আলোচনা করব তখনই আমাকে বলবেন যে স্যার এই জিনিসটা বুঝতে পারি নাই, আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে? তো আজকে আমি আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সবার কাছে নিশ্চয়ই বই আছে। জি স্যার। আচ্ছা। আচ্ছা, হিসাব বিজ্ঞানের প্রথম যে অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে আমরা গত ক্লাসে একটু বলেছিলাম যে আমাদের আসলে হিসাবটা কেন প্রয়োজন। আমি বলেছিলাম যে আমরা সকালবেলা ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের হিসাবের প্রয়োজন হয়। যেমন আমার যেদিন একটু বেশি কাজ থাকবে সেদিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, এটা একটা হিসাব। আবার আজকে আমার কোনো কাজ নেই, তাহলে আমি আজকে একটু দেরি করে আমি ঘুম থেকে উঠবো। আগের দিন রাতে আমার সকালবেলা অফিসে যেতে হবে বা আমার ক্লাসে যেতে হবে, তখন আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করে আমি ঘুমাতে চলে যাব, কারণ আমার সকালে উঠতে হবে। আবার আমার কালকে কোনো কাজ নেই, আমি রাতে চিন্তা করবো আমি কোনো মুভি দেখি বা বন্ধুদের সাথে গল্প করে আড্ডা দিই। তো এভাবে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ করার সময় আমরা হিসাব করে যাচ্ছি। তো আমরা যদি হিসাব বিজ্ঞানের পরিচিতিটা যদি আমরা যদি খেয়াল করতে যাই, তাহলে আমরা দেখব যে হিসাব বিজ্ঞান কি সে সম্পর্কে আমরা গত ক্লাসে কিন্তু এটা সংজ্ঞা সম্পর্কে আমরা জেনেছিলাম। যে আমরা জেনেছিলাম যে টাকায় পরিমাপযোগ্য কারবারি লেনদেন সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধ লিপিবদ্ধকরণ, আর্থিক ফলাফল তৈরিকরণ, সেগুলো বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ হিসাব বিজ্ঞান যে শুধু আমরা হিসাব করব সেটা না। হিসাব বিজ্ঞান হচ্ছে যে আমরা প্রতিদিনের যে হিসাবগুলো সেগুলো তথ্যগুলোকে আমরা সংগ্রহ করব আগে, তারপর এগুলোকে সংকলন করব। অর্থাৎ শুধু তথ্য সংগ্রহ করলে হবে না, যে তথ্যগুলো কেমন, কি ঠিক, নাকি কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে আমরা আগে এটাকে চিন্তা ভাবনা করব। তারপর এগুলোকে লিপিবদ্ধ করব। আমার প্রতিদিনই আমার ঘটনা হবে, প্রতিদিন আমার খরচ হবে, আমার টাকা আসবে, টাকা যাবে, কখনো কখনো কিছুই হবে না, টাকা সমতল অবস্থায় থাকবে। কিন্তু এই জিনিসগুলোকে আমাকে ঠিক মতো লিপিবদ্ধ করতে হবে। তারপর আমরা কি করব, সেগুলো আর্থিক ফলাফল তৈরি করব, যে আমার প্রতি মাসে বা প্রতি বছর আমার কি পরিমাণ আর্থিক লেনদেন হলো, কি আমার কি টাকা বেশি আসলো নাকি টাকা কম আসলো, আমাকে খরচের পরিমাণ বেড়ে গেল নাকি এই লাভের পরিমাণ বেড়ে গেল, আয়ের পরিমাণ বাড়লো নাকি ব্যয়ের পরিমাণ বাড়লো, এই জিনিসগুলো আমাদেরকে হিসাব করতে হবে। আর এই হিসাবগুলো করলেই আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে এই আলোচনাগুলো, এই পার্টগুলো আমরা করব, তার আগে আমরা একটা ছোট্ট একটা কন্টেন্ট দেখবো, যদিও কন্টেন্ট অত বড় করে করা হয়নি, ছোট্ট করে একটা কন্টেন্ট করা হয়েছে, সেই কন্টেন্টটা আমরা দেখে তারপর আমরা বাকিটা ক্লাসে আর ভিডিওটা দেখা যায় না। ক্লাস দেখা যাচ্ছে না? না স্যার। এখন দেখা যাচ্ছে? না স্যার। এখনো দেখা যায় না? না। কেউ দেখতে পাচ্ছেন না স্ক্রিন? না স্যার, দেখতে পাচ্ছি না।
এমনটা তো হওয়ার কথা না। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করি। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা না যায়। স্যার দেখা যাচ্ছে না। জি স্যার দেখা যায়। আমার মনে হয় স্যার জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় যার স্যার, দেখা একটু যাচ্ছে না দেখা যাচ্ছে না। তাহলে স্যার মনে হয় দেখা আপনি যাইতেছে, মোবাইল বা স্যার দেখা পিসিতে কোনো যাইতেছে, দেখা যাইতেছে। আচ্ছা, যার দেখা যাচ্ছে না আপনি নতুন করে একটু ঢোকেন তাহলে। আমার মনে হয় একটু সমস্যা আছে, আপনি নতুন করে ঢোকেন তাহলে আমাদের এটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে আবার আমরা ক্লাসের মধ্যে যাই। যে এখানে আমরা আজকের ক্লাসে আপনাদেরকে তো স্বাগতম আগেই জানিয়েছি। এখন আমরা একটু মূল পর্বে আমরা যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? কেউ কি বলতে পারবেন স্যার। ছবিটা দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে ছবিটা দেখে? হিসাব করা হচ্ছে। আচ্ছা, করা কেউ হচ্ছে। একজন হিসাব করা হচ্ছে, তাই না? হিসাব করছে, কোনো কিছু একটা কিছু হিসাব করছে, টাকা পয়সা হিসাব করছে। জি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আজকে যে আমাদের যে পাঠটা হবে সেটা হিসাব সম্পর্কে হবে, যেহেতু আমাদের হিসাব বিজ্ঞানের পাঠ। আজকে আমরা যে পাঠটা করব সেখানে আমরা বলতে পারবো যে হিসাব বিজ্ঞান কি সেটা আমরা বলতে পারবো। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। তারপর হিসাব বিজ্ঞানের উৎপত্তি আর ক্রমবিকাশ বিশ্লেষণ করতে পারবো। তো আমরা এক এক করে আমরা এই পাঠগুলো আমরা আলোচনা করবো। হিসাব বিজ্ঞানের ধারণাটা যদি আমরা বলি যে হিসাব বিজ্ঞান কি, আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম একটু রিভিউ দিয়ে দিই। যে আমরা লেনদেন লিপিবদ্ধকরণ সম্পর্কে আমরা বলেছিলাম যে আমাদের প্রতিদিনের যে হিসাবগুলো হবে, আমরা প্রতিদিন আমরা যদি একটা ব্যবসায়ের কথা চিন্তা করি, যখন আমরা হিসাব বিজ্ঞান করতে যাব তখন আমাদের চিন্তা করতে হবে আমরা এক একজন হচ্ছে ব্যবসায়ী। আমরা কি চিন্তা করব? এক একজন আমরা ব্যবসায়ী, এবং আমাদের এই ব্যবসায়ী আমাদের কি কি আসলো কি কি গেল সেটা নিয়ে আমরা চিন্তা করব। অর্থাৎ আমাদের টাকা কি আসলো নাকি টাকা গেল সেই জিনিসটা আমরা চিন্তা করব। এখন মানুষের যে মেমোরি বা মানুষের যে বুদ্ধিমত্তা বা মানুষের যতটুক জ্ঞান আছে সেটা দিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদের মেমোরি থেকে বা আমাদের স্মৃতিশক্তি কি এতই বেশি যে আমরা প্রতিদিনের সবগুলো কথাকে আমরা মনে রাখতে পারি? জি না। কেউ কি আমাকে বলতে পারবেন যে 2020 সালের 28 তারিখ আজকে, 2018 সালের 28 তারিখ আপনি এই টাইমে কি করেছিলেন? কেউ কি বলতে পারবেন? না না স্যার। স্যার। এটা কিন্তু বলা খুব কঠিন। আবার কেউ, আমি যদি জিজ্ঞেস করি এত দূরে না, আমি যদি বলি যে আজকে 28 তারিখ, জানুয়ারি মাসের 28 তারিখে আমরা এই টাইমে কি করেছি? এটা বলাও খুব কষ্ট। হ্যাঁ, বলতে পারবে যদি ওই দিন যদি কারো বার্থডে থাকে তাহলে বলতে পারবে হ্যাঁ ওই দিন আমি অনেক মজা করছি, কারণ বিশেষ বিশেষ দিনগুলো মনে থাকে। কিন্তু প্রতিনিয়ত আমরা যেগুলো মনেও রাখি না, আমরা মনে রাখতে চাইও না, আবার রাখার প্রয়োজনও হয় না। কিন্তু হিসাবের ক্ষেত্রেও একই জিনিস, যে আমাদের হিসাবের ক্ষেত্রে দেখা যাবে যে প্রতিদিন প্রতি মুহূর্তে যে কোনো লেনদেন হতে পারে। আমার যে কোনো প্রয়োজনে আমি জিনিসপত্র কিনতে পারি, যে কোনো প্রয়োজনে আমি জিনিসপত্র বিক্রি করতে পারি, আমার টাকা আসবে টাকা যাবে। এখন যখন টাকা আসবে টাকা যাবে, তো সেই জিনিসগুলো আমরা কি করতে হবে সেটা আমাদেরকে লিপিবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট খাতার মধ্যে সেটা লিখে রাখতে হবে যাতে আমাদের সেটা মনে থাকে। এরপর শ্রেণীবিন্যাসকরণ জিনিসটা কি? শ্রেণীবিন্যাসকরণ জিনিসটা হচ্ছে এই যে মনে করেন যে আপনারা এখন ভর্তি হলেন, আপনারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, তারপরে মনে করেন যে কারো কেউ কেউ সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছে, আবার মনে করেন যে বাউবির কেউ ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, কেউ মনে করেন যে অনার্সে ভর্তি হয়েছে, মাস্টার্সে ভর্তি হয়েছে। এখন আমরা যদি সবার ক্লাস যদি একসাথে যদি আমরা বলতাম যে একই দিনে হবে, তাহলে কি সবাইকে এই ক্লাসগুলো আপনারা কি পেতেন? মনে করেন সকাল এই রাত 9টার সময় প্রত্যেকের ক্লাস হবে একটা জুম আইডিতে। এখানে মনে করেন আমি ক্লাস নিচ্ছি, তো আমি মনে করেন যে কতক্ষণ অনার্সের পড়া পড়াচ্ছি, কতক্ষণ মাস্টার্সের পড়া পড়াচ্ছি, কতক্ষণ ইন্টারমিডিয়েটে পড়া পড়াচ্ছি, কতক্ষণ এসএসসি পড়া পড়াচ্ছি। তাহলে কি পড়াটা কি ভালো মতো হতো? সবাই কি বুঝতে পারতো কখনকার পড়া? না স্যার। বুঝতে পারতো না। আবার মনে করেন যে আপনাদের কোনো রুটিনই নাই, কোনো রুটিন দেওয়া হয়নি, আজকে আপনার কোন ক্লাস আপনি বলতে পারবেন না, ক্লাস শুরু হলে বলতে পারবেন। তাহলে কি এটা কোনো সৌন্দর্য বা কোনো কিছু হতো? আপনারা চিন্তা করতেন এখন অ্যাকাউন্টিং ক্লাস, আসলে ক্লাস হচ্ছে হিসাব বা বাংলা, বা ক্লাস হচ্ছে আইসিটি, বা ক্লাস হচ্ছে মনে করেন যে আর্টস এর কোনো সাবজেক্ট, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত না? জি স্যার। তো তাহলে এই জিনিসটা হচ্ছে শ্রেণীবিন্যাস করা, অর্থাৎ আমরা সুন্দর করে যদি শ্রেণীতে ভাগ করি, যেমন আমরা এখন এসএসসি প্রোগ্রামে ফার্স্ট ইয়ারে একটা ভাগ করেছি, সেকেন্ড ইয়ারে একটা ভাগ করেছি। যেমন এখন একটা ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে একই সময় কিন্তু আরেকটা ক্লাস হচ্ছে যেটা সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে, তাই আপনারা এই রুটিনটা পেয়েছেন। তো এরকম হিসাবেরও সু- শ্রেণীবিন্যাসকরণ আছে। যেমন আপনি মনে করেন যে এখন কি আসবাবপত্র কিনতে যাচ্ছেন, নাকি স্টেশনারি জিনিসপত্র কিনতে যাচ্ছেন, নাকি মনিহারি জিনিসপত্র কিনতে যাচ্ছেন? তো আপনি যে জিনিসটাই কিনতে যাবেন সেটা যদি আপনাদের ভাগ করা থাকে, আমার আসবাবপত্রের জন্য এত টাকা খরচ হচ্ছে, আমার মনিহারির জন্য এত টাকা খরচ হচ্ছে,
আমার যন্ত্রপাতির জন্য এত টাকা খরচ হচ্ছে। যদি এটা যদি ভাগ থাকে তাহলে আমরা বছর শেষে একটা ফলাফল পাবো। এটা ৩ নম্বর স্টেপে দেখতে পাচ্ছি যে ফলাফল নির্ণয় ও ব্যাখ্যাকরণ। অর্থাৎ আমরা এখানে ফলাফলটা কি পাবো? যে আমি এই ১ বছরে আমার আসবাবপত্রের জন্য কত টাকা গেল? আমার যন্ত্রপাতির জন্য কত টাকা গেল? তাই না? দেখা যাবে যে বাসায় যখন বাজার সদাই করে, বাজার বাবা-মা যখন বাজার করে তখন কিন্তু আপনার বাবা কিন্তু বলতে পারবে যে চালের জন্য কত টাকা খরচ হচ্ছে, তারপরে আপনার তরকারির জন্য কত টাকা খরচ হচ্ছে বা লবণের জন্য কত টাকা খরচ হচ্ছে। এই জিনিসটা জানতে পারছে তার মানে হচ্ছে উনার একটা হিসাব থাকে। ঠিক একইভাবে আমাদেরও কিন্তু ব্যবসায়ের মধ্যে হিসাব রাখতে হবে। কিন্তু এ বাজারের ক্ষেত্রে বা বাসাবাড়ির ক্ষেত্রে দেখা যায় যে এটা ছোটখাটো হয় বা এই প্রতিদিনের যে জিনিসটা একই রকম হচ্ছে, যার কারণে এটা মনে থাকে। ব্যবসাতে বিভিন্ন রকমের হিসাব থাকে। তাই সবসময় যে মনে থাকবে সেটা না। তাই আমাদের সেটাকে লিপিবদ্ধ করে আবার এটাকে শ্রেণীবিন্যাসও করে রাখতে হবে। আচ্ছা। তারপর ফলাফল নির্ণয় যেটা আমি একটু আগে বললাম যে আমাদের প্রত্যেক এই ইয়ারলি বা মান্থলি আমাদের এটা হিসাব করতে হবে যে কিভাবে খরচ হলো, কি হলো। এটা করার পর আমরা আবার সেটাকে ব্যাখ্যা করব। আসলে এই কতটুক হলো বা কিভাবে হলো, কেন হলো বা এটাকে আরো বাড়ানো যেত বা কমানো যেত। এই জিনিসটা যখন আমরা নির্ণয় করব তার সবশেষে আমরা এটা একটা প্রতিবেদন প্রস্তুত করব। হিসাব বিজ্ঞানে মূলত এই জিনিসগুলোই করা হয়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে, যে হিসাবটা আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে করা হবে সেটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান। এখন এই হিসাব বিজ্ঞান কেন করব আমরা? আমাদের প্রয়োজন কি? কি কারণে করব? এরকম একটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে না? যে হিসাব বিজ্ঞান করার কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, হিসাব বিজ্ঞান করার কিছু উদ্দেশ্য আছে। যেমন সঠিক হিসাব রাখতে হবে। অর্থাৎ হিসাব বিজ্ঞান যদি আমরা করি, হিসাব করি তাহলে সেক্ষেত্রে আমাদের হিসাবটা সঠিক হবে। আমি সবসময় আমি লিপিবদ্ধ করে রাখছি। আমি খাতার মধ্যে বইয়ের মধ্যে আমি লিখে রাখছি যে আমার কত টাকা হিসাব হচ্ছে বা আমি এগুলো ফলাফল বছর শেষে আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। কোন জিনিসটাতে আমার লাভ বেশি, কোন জিনিসটাতে আমার লাভ কম। এই জিনিসগুলো যখন আমরা বিশ্লেষণ করব তাহলে আমার হিসাবটা কি সঠিক হবে না? আমার হিসাবটা সঠিকভাবে হবে। কোনো ভুল ত্রুটি থাকবে না। এরপর যেটা সেটা হচ্ছে আর্থিক অবস্থার ব্যাখ্যা। আমরা আর্থিক অবস্থার ব্যাখ্যা জানতে পারবো। যে আমার টাকা কোথায়, কোথায় খরচ হয়েছে, কি কারণে খরচ হয়েছে। দেখা যাবে যে আমার যদি কোনো হিসাব না থাকে আমি অনেকদিন পর আমার মনে হবে যে আল্লাহ আমার ৩০,০০০ টাকা ছিল এই টাকাটা আমার কই গেল? এটা যে আমার একটা প্রয়োজনে খরচ করেছি বা আমি কোনো পণ্য কিনেছি সেটা আমি বুঝতেই পারবো না। তাহলে আর্থিক অবস্থার ব্যাখ্যা আমরা জানতে পারবো। যদি আর্থিক অবস্থার ব্যাখ্যা সঠিক হিসাব না থাকে তাহলে কি আমাদের কি মনে কি সুখ থাকবে? আজকে মনে করেন যে আপনার ৳১,০০,০০০ টাকা ছিল। আপনি হঠাৎ করে আপনি প্রয়োজনে আপনি মনে করেন ৳৭০,০০০ টাকা খরচ করেছেন। কিন্তু যখন আপনি গেলেন ৳১,০০,০০০ টাকার হিসাব নিতে তখন দেখছেন যে আপনার ৳৫০,০০০ টাকার কোনো হিসাবই নেই। তাহলে আপনার কি মনটা খারাপ হয়ে যাবে না? যে এই টাকাটা কিভাবে গেল বা কিভাবে খরচ হলো? আদৌ কি আমি খরচ করেছি নাকি এটা কেউ চুরি করে নিয়ে গেছে? তখন কি এই সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন আপনি কাটাতে পারবেন। তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা সুখী এবং স্বাচ্ছন্দ্যময় জীবন। আরেকটা হচ্ছে চুরি ও জালিয়াতি রোধ করতে পারবো। অর্থাৎ যখন আমাদের প্রতিনিয়ত হিসাব থাকবে আমরা বুঝতে পারবো যে আমার এখন অ্যাকাউন্টে কত টাকা আছে বা আমার ক্যাশে কত টাকা আছে। তো এই জিনিসগুলো যখন জানবো তখন আমাদের অন্যান্য মাঝখান থেকে যারা আছে এবং যাদেরকে আমরা ধরতে পারি না তাদের কাছ থেকে আমরা এই অপশন গুলো থেকে আমরা বিরত রাখতে পারবো। তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা খুবই ব্যাপক। যার কারণে আমরা প্রতিনিয়ত আমরা হিসাব বিজ্ঞান ব্যবহার করে। এবার এর উৎপত্তি আর ক্রমবিকাশ। কিভাবে হিসাব বিজ্ঞানটা এসেছে? আমরা যদি হিসাব বিজ্ঞানের উৎপত্তি করি তাহলে প্রাচীন কাল থেকে মানুষ কি করতো? মানুষের কাজই ছিল যে প্রাচীন কাল থেকে মানুষের কাজই ছিল তারা পশু শিকার করবে, ফলমূল সংগ্রহ করবে এবং তারা জীবিকা নির্বাহ করবে। অর্থাৎ তারা খাওয়া-দাওয়া করবে আর তারা সারাদিন এই খাবার-দাবারের ব্যবস্থা করবে। এই কাজগুলো তারা করত। তখন তাদের চাকরিও করতে হতো না, পড়াশোনাও করতে হতো না, অন্য কোনো কাজও ছিল না। কিন্তু একসময় দেখা গেল যে তারা যে পরিমাণ পরিশ্রম করে সে পরিমাণ খাবার তারা পাচ্ছে না। অর্থাৎ যেহেতু তারা হিসাব করতে জানতো না বা গণনা করতে পারতো না, তারা কি করত? মনে করেন যে ১০০ ফল তারা সংগ্রহ করলো। এর মধ্যে তারা ২০ টা ফল খেলো। আরো ৮০ টা থাকার কথা। তো এই ৮০ টা তারা আস্তে, আস্তে খেতে পারত। কিন্তু দেখা যেত অন্য কেউ এসে চুরি করে আরো ১০ টা বা ২০ টা খেয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে তারা বুঝতেই পারত না যে এখান থেকে ১০ টা ফল নেই বা ২০ টা ফল নেই। তো এই ধরনের চিন্তা ভাবনা যখন তাদের মাথায় আসতে লাগলো, মানুষ আস্তে, আস্তে যখন সভ্য হতে লাগলো, বুঝতে শিখলো, তখন তারা করতো কি পাথরের মধ্যে দাঁত কেটে রাখতো, গাছের আঁচড়ে কেটে রাখতো। বা মনে করেন যে এভাবে তারা হিসাবে দড়ির মধ্যে গিঁট কেটে রাখতো। অর্থাৎ মনে করেন কেউ ২০ টা ফল সংগ্রহ করলো, মাটির মধ্যে ২০ টা দাগ কেটে রাখতো। একটা ফল খেলো, একটা দাগ মুছে ফেলতো।
এভাবে তারা আস্তে আস্তে হিসাব রাখতে থাকে। এবং এইভাবেই আস্তে আস্তে উৎপত্তি এবং ক্রমবিকাশ এবং হিসাবের উৎপত্তি গুলো হয়। হিসাব বিজ্ঞানে যদি উৎপত্তি আনি, তাহলে আপনারা স্ক্রিনের মধ্যে দেখেন একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছেন। আপনাদের বইয়ের মধ্যেও এই বইটার নাম দেওয়া আছে। এটা হচ্ছে চতুর্থ দাখিলা পদ্ধতি। যখন থেকে আবিষ্কার করা হয় তখন থেকেই এই আধুনিকভাবে হিসাবটা রাখা হয়। বইটার নাম হচ্ছে সুম্মা দি হিসাব বিজ্ঞানী। তিনি একই সাথে দার্শনিক এবং ধর্মযাজক ছিলেন। দেখেন এখানে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাতের ছবি দেওয়া আছে এবং এখানে কিভাবে সংখ্যা গুনতো ১, ২, ৩ এভাবে আস্তে আস্তে এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ। তো আমরা মোটামুটি আমরা এখানে দেখতে চেয়েছিলাম যে আসলে যে পাঠটা হবে সে পাঠটা কিভাবে হবে। তো এখানে পুরো বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা আপনারা পড়ে নিবেন। এটা আপনারা একটু দাগ দিয়ে নেন বইয়ের মধ্যে। আমি যে পাঠগুলো বলবো সেখানে পাঠিয়ে নিন। যেমন এখানে প্রস্তর যুগ, প্রস্তর যুগ হচ্ছে প্রাচীন যুগেরও আগে কি ছিল। এরপরে প্রাচীন যুগ, বিনিময় যুগ, মুদ্রা যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রস্তর যুগ ছিল একদম প্রথম দিকে, যখন কোনো মানুষের কোনো গণনার কোনো ইয়া ছিলই না, এবং শেষ দিকে যখন আস্তে আস্তে এই হিসাবের পথ চলা শুরু করে। প্রাচীন যুগের মধ্যে আমরা দেখেছি যে মানুষ আস্তে আস্তে কি করেছে, কৃষিকাজ করা শুরু করেছে, এবং তখন আস্তে আস্তে তারা বাঁশের গায়ে, কাগজে, ফসলের মধ্যে তারা হিসাব রাখা শুরু করলো। এরপর বিনিময় যুগ, বিনিময় যুগের মধ্যে তারা কি করতো, একটা কিছু বিনিময়ে আরেকটা কিছু হতো। অর্থাৎ মনে করেন যে কারো কাছে পশু আছে, কারো কাছে মনে করেন যে ধান আছে, সে কি করতো, ধান দিয়ে মনে করেন যে কারো দরকার মুরগি, কারো দরকার মনে করেন ধান। এখন যার কাছে ধান আছে, সে যার কাছে মুরগি আছে তাকে ধান দিত, দিয়ে তার মুরগিটা নিয়ে আসতো। অর্থাৎ একজন আরেকজনের কাছ থেকে বিনিময় করে জিনিসটা। এরপরে মধ্যযুগ আসলো, যখন মধ্যযুগ যখন আসলো তখন কি করলো, কোনো সমস্যা, কথা শুনতে কি সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, তারপরে যখন মুদ্রা যুগ আসলো তখন দেখা গেলো কি আস্তে আস্তে ওই টাকা পয়সার লেনদেন শুরু হলো। মানুষ এক সময় টাকা পয়সার লেনদেন করতো আপনার বিভিন্ন ইয়ার মাধ্যমে, দামি পাথর বা শামুক ঝিনুক এগুলো দিয়ে করতো। তারপর আস্তে আস্তে মধ্যযুগ আসলো। এই যে আমি একটু আগে যেটা বললাম যে ইতালীয় ধর্মযাজক এবং গণিতবিদ ছিল লুকা পেসিওলি, উনি 1494 সালে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামক এই দুটো বইটা সূত্র তৈরি করেন, এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের আজকের এই হিসাব বিজ্ঞান আমরা পেয়েছি। তো আপনারা এই জিনিসটা ভালো করে পড়বেন। পড়ার পর এখানে দেখেন যে কিছু এমসিকিউ অ্যান্সার দেওয়া আছে, যেমন আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়। আপনারা যখন এই পাঠগুলো ভালো করে পড়বেন তখন দেখবেন যে এই উত্তরগুলো আপনি জানবেন, এই 6টা উত্তর। তারপর আমরা যাব দ্বিতীয় পাঠে। দ্বিতীয় পাঠের মধ্যে হিসাব বিজ্ঞানের আওতা, আসলে হিসাব বিজ্ঞান কোন জায়গার মধ্যে আছে, কিসের মধ্যে আছে। হিসাব বিজ্ঞান কি শুধু পড়াশোনা করার জন্য, এখন আমরা পরীক্ষা পাস করার জন্য কি শুধু হিসাব বিজ্ঞান পড়বো? না, আমাদের ব্যক্তিগত জীবনে হিসাব বিজ্ঞানের ব্যবহার করা হয়, প্রাতিষ্ঠানিক জীবনে হিসাব বিজ্ঞানের ব্যবহার করা হয়, অব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, ক্লাব, হাসপাতাল, সমিতি, এতিমখানা, এখানেও হিসাব বিজ্ঞান ব্যবহার করা হয়। সরকারি পর্যায়ে হিসাব বিজ্ঞান ব্যবহার করা হয়। কারণ আমরা যত ভাবে আমরা হিসাব করি, আমরা বাজেট তৈরি করি, আমরা লেনদেন করি, আমরা সোজা কথা আমরা যেখানেই আমরা হিসাব করি না কেন, সেটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ব্যবহার। তো এটাও আপনারা ভালো করে পড়ে নেবেন যে আওতা, হিসাব বিজ্ঞানের আওতাটা কোন জায়গার মধ্যে আছে। এরপরে এখানে যে মূল এমসিকিউ গুলো দেওয়া আছে, যেমন এখানে বলা আছে যে আপনার 4টা এমসিকিউ দেওয়া আছে, যেমন কোনটি হিসাব বিজ্ঞানের বিষয়বস্তু নয়, লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেনের ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নির্ণয়, লেনদেনের পরিমাপ বৃদ্ধিকরণ। তো এই এই যে জিনিসগুলো আছে, এগুলো আপনারা ওই বইটা পড়বেন, পড়ার পর বইয়ের উপরে যে পাঠগুলো পড়ার পর দেখবেন যে এই উত্তরগুলো দিতে পারছেন কিনা। দিতে পারেন তো ভালো, না দিতে পারলে সেটা আরেকবার পড়ে দেখেন। এবার হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, আমরা কেন হিসাব বিজ্ঞান প্রয়োজন, কি কি কাজে আমার হিসাব বিজ্ঞান আসবে। এখানে আমরা 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমরা লাভ লোকসান নিরূপণ করতে পারবো। আমাদের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। আপনি একটা বিজনেস করছেন, একটা ব্যবসা করছেন, তার কোনো হিসাবই নাই। আপনি যদি হিসাব না রাখেন তাহলে আপনি বলতেই পারবেন না আপনার কি লাভ হচ্ছে নাকি লোকসান হচ্ছে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে লাভ লোকসানটা আমরা বুঝতে পারি। এরপর আমরা আর্থিক অবস্থা নিরূপণ করতে পারি। এটা আমি একটু আগে কন্টেন্টে আমি বলেছিলাম যে আমাদের কি পরিমাণ টাকা পয়সা এখন আছে, বা কত টাকা আছে, কোথায় আছে, কিভাবে আছে,
কারো কাছ থেকে আমরা দায়বদ্ধ কিনা, কারো কাছ থেকে আমরা ধারে পণ্যদ্রব্য নিয়েছি কিনা, এটা হিসাব রাখতে পারবো। তথ্য সরবরাহ করতে হবে হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিটি লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকে, তাই আমরা যে কোনো সময় তথ্য সংগ্রহ করতে পারবো। 2020 সালের 28 তারিখে আমার কি পরিমাণ লেনদেন আছে, আবার 2018 তারিখে আমার কি পরিমাণ লেনদেন আছে, সেটা আমি সহজে এখান থেকে জানতে পারবো। ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা যদি অতিরিক্ত খরচ করি তাহলে সেই ব্যয়টা যখন আমরা হিসাব রাখবো তখন আমরা দেখবো যে এই পারপাসে আমার বেশি খরচ হচ্ছে, আমরা সেটাকে কি করবো, নিয়ন্ত্রণ করতে পারবো। কর নিরূপণ করতে পারবো, আমার কি পরিমাণ কর আসবে বা কি আসবে সেটা নিয়ম নীতি করে আমরা সুন্দর করে আয়কর ইনকাম ট্যাক্স আমরা যেটা দিই সেটা আমরা দিতে পারবো। এখন হিসাব বিজ্ঞান উদ্দেশ্য কি, কি কারণে হিসাব বিজ্ঞানটা করা হয়? স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করা হয়, আর্থিক ফলাফল নির্ণয় করা হয়, আর্থিক অবস্থা নিরূপণ করা হয়, নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ আপনি ভবিষ্যতে এই ধরনের বিজনেসই কি করবেন, নাকি আরো বেশি পার্চেস বাড়াবেন, নাকি অন্য কিছু জিনিস বেশি করার চেষ্টা করবেন, সেই জিনিসগুলো এখানে আমরা খুব সহজে করতে পারি। এই পাঠটুকু আপনি পড়ার পর আপনার পাঠোত্তর মূল্যায়ন 1.3 এর মধ্যে দেখবেন যে আপনাকে আরো 4টা এমসিকিউ দেওয়া হবে এবং এটাও আপনার চেষ্টা করবেন যে পাঠটা পড়ে তারপর। এরপর আমার 1.4 পাঠে আমরা দেখবো যে হিসাব বিজ্ঞানের সুবিধা। এখানে হিসাব বিজ্ঞানের সুবিধার মধ্যে হিসাব বিজ্ঞান করলে আমরা কি কি সুবিধা পেতে পারবো সেগুলো আমরা দেখবো, যেমন আর্থিক স্যার লেনদেন আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছি যে এখানে শুধু জি, কি জি। এমসিকিউ থাকবে নাকি কোশ্চেন অ্যান্সার থাকবে? আচ্ছা, এটা আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, হয়তো আপনি ছিলেন না। আমাদের এখানে 60 নাম্বার থাকবে সিকিউ আর 40 নাম্বার থাকবে এমসিকিউ। যে 60 নাম্বার থাকবে সে 60 নাম্বারই থাকবে ম্যাথ, অঙ্ক থাকবে যেটা আমাদের অঙ্ক করতে হবে। আর এই 40 নাম্বার থাকবে এমসিকিউ, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনাদের এমসিকিউ থাকবে। তাই এমসিকিউ গুলো ভালো পড়তে হবে। এবং 60 এর মধ্যে আপনাকে পেতে হবে 23, আর 40 এর মধ্যে 60 এর মধ্যে পেতে হবে 20, আর 40 এর মধ্যে পেতে হবে আপনাকে 13। আলাদা আলাদা পেয়ে 33 পেয়ে তারপর আপনাকে পাস করতে হবে। এবং কোন কোন অঙ্কগুলো বেশি করতে হবে আমরা কিন্তু একটা লেসন প্ল্যান দিয়ে দিয়েছি, যারা পান নাই তারা অবশ্যই ফেসবুক পেজে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ নিশ্চয়ই আপনাদের কাছে আছে, সবাই এখন পেয়ে গেছেন। তারপর আমাদের যে লিংক আছে সেই লিংকে গেলেও আপনারা পেয়ে যাবেন। আমরা যদি ফেসবুকে যাই, এখানে দেখবেন যে এখান থেকে আপনারা লিখে নেবেন, অর্থাৎ আপনার অ্যাড্রেস বারে facebook.com/bou.lcghs2020, অর্থাৎ bou/lcghs অনলাইন ক্লাস 2020 লিখলেই আপনাদের এই পেজ চলে আসবে এবং সেই পেজের মধ্যে আপনারা দেখবেন যে আমার ক্লাসগুলো দেওয়া আছে, অন্যান্য ক্লাসও শীঘ্রই চলে আসবে। আমরা সে ব্যাপারে আলাপ করেছি, যেমন গত ক্লাসে আমরা এই যে এটা আলোচনা করেছিলাম যে আমরা কি, যেমন আজকে 2 নম্বর ক্লাস, আমরা এই 1 নম্বর লেসনটা পড়ছি, এখন হিসাব বিজ্ঞানের পরিচিতি পড়ছি। আগামী ক্লাসে আমরা কারবারি লেনদেন সম্পর্কে পড়বো। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখানে আমাদের সবকিছু Yes, sir. আলোচনা করা আছে। তারপর আপনাদের বইয়ের একদম পিছনে দেখবেন যে নমুনা কোশ্চেন দেওয়া আছে, ওইখানে গেলেও আপনারা দেখতে পারবেন যে কিভাবে প্রশ্ন হবে। আর আজকে যে চ্যাপ্টারটা পড়ছি বা কালকে যেটা নেক্সট ক্লাস যেটা পড়বো সেগুলো কিন্তু কোনো অঙ্ক নয়, এগুলো শুধু এমসিকিউ। এগুলোর মধ্যে কোনো, এগুলো শুধু আপনারা রিডিং করবেন আর এমসিকিউ অ্যান্সার দিবেন। অঙ্ক থাকবে আমাদের ওই পরবর্তী চ্যাপ্টারের গুলোর মধ্যে। অর্থাৎ আমরা যখন এই যে এই চ্যাপ্টারে যখন যাব, এই যে 6 নম্বর চ্যাপ্টারে হিসাবে যাব, তখন আমরা অঙ্ক পাবো আস্তে আস্তে। বুঝতে পেরেছেন? তো এখন হিসাব বিজ্ঞানের সুবিধার মধ্যে আমরা এগুলো পড়ছিলাম যে প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ আমরা পড়বো, আয় ব্যয়ের সমতা রক্ষা, অর্থাৎ আয় কতটুকু, এমন যদি হয় যে আয়ের থেকে ব্যয় বেশি, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ লোকসান আসবে, লাভ হবে না। আমরা 5 টাকা আমাদের ইনকাম হচ্ছে, আমরা খরচ করছি 6 টাকা, তাহলে সেটা সমতা রক্ষা করতে হবে। তারপর আর্থিক পরিকল্পনা প্রণয়ন, ভুল সংশোধন, গাণিতিক সূত্রতা যাচাই, কর নির্ধারণ, এই কাজগুলো কিন্তু আমরা এর মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে পাঠ করার মাধ্যমে আমরা এগুলো বলতে পারবো। এরপর দেখেন হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারীর গুলো কি কি সেগুলো এখানে বলে দিয়েছে। এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে, বাহ্যিক ব্যবহারকারী আছে। হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারীর মধ্যে মানে কারা ব্যবহার করে, তাদের মধ্যে অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরের যারা, তারা হচ্ছে হিসাব কর্মকর্তা, ব্যবস্থাপক, পরিচালক, অভ্যন্তরীণ নিরীক্ষক। আমরা যদি একটা প্রতিষ্ঠানে হিসাব করি, যে এখানে যিনি ক্যাশিয়ার, আমরা যাকে ক্যাশিয়ার বলি বা যাকে হিসাব রক্ষক বলি, এই হিসাব কর্মকর্তা, উনি কিন্তু এই হিসাব বিজ্ঞান ব্যবহার করেন। এরপর যিনি ব্যবস্থাপক অর্থাৎ যিনি ডিরেক্টর, তিনিও কিন্তু এই হিসাব বিজ্ঞান ব্যবহার করেন। যিনি পরিচালক তিনি, এবং অভ্যন্তরীণ নিরীক্ষক যিনি, অর্থাৎ যে আমাদের যে অডিট হয়, সে অডিটর, তারাও কিন্তু এই হিসাব বিজ্ঞান ব্যবহার করে।
এরপরে বাহ্যিক ব্যবহারের মধ্যে যদি বলি, যেমন পাওনাদার, আপনি কারো কাছ থেকে টাকা পাবেন, আপনি কিন্তু এটা লিখে রাখবেন যে আমি ওনার কাছে এত টাকা পাই। হয়তো আমরা একজন দুইজন বাস্তব জীবনে হয়তো লিখে রাখতে হয় না, কিন্তু যখন এটা বড় অঙ্কের হয় বা ব্যবসায়িক ক্ষেত্রে তখন এগুলো কিন্তু ডিট করা হয়, দলিল করা হয়, অর্থাৎ তখন হিসাব বিজ্ঞান ব্যবহার করা হয়। এরপরে ভোক্তা, বণিক সমিতি, বিনিয়োগকারী, আয়কর কর্তৃপক্ষ, সরকার, মালিক স্বত্বাধিকার, তারা সবাই কিন্তু হিসাব বিজ্ঞান ব্যবহার করে। ভোক্তাদের মধ্যে যারা মনে করেন যে জিনিসপত্র কিনছে, আজকে মনে করেন জিনিসটা 5 টাকা কিনলো, কালকে কিনলো এটা 6 টাকা দিয়ে, তখন কিন্তু তারা চিন্তা করবে যে 1 টাকা বেড়ে গেছে। পেঁয়াজের দাম যখন বেড়ে গেছে 500 টাকা কেজি হয়ে গেছে, তখন কিন্তু আমরা চিন্তা করি বাবা এত টাকা হয়ে গেছে, এটা কেন করতে পারছি? কারণ আমরা হিসাব রাখছি তাই। বণিক সমিতি মানে ব্যবসায়িক সমিতি, তারাও হিসাব বিজ্ঞান ব্যবহার করে, তারাও হিসাব দেখে, তারাও চিন্তা ভাবনা করে যে আজকে কোন জিনিসের দাম বেশি হচ্ছে, কম হচ্ছে, কোনটা কিভাবে বিক্রি করতে হবে। বিনিয়োগকারী, আপনি যখন ইনভেস্ট করতে যাবেন, টাকা ইনভেস্ট করবেন বা শেয়ার বাজারে শেয়ার কিনতে যাবেন, তখন কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু যাচাই করবেন যে কোন জিনিসটা বেশি যাচ্ছে, আজকে ভালো যাচ্ছে, বা এখানে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করব, আমার কি এটা লাভ হবে নাকি লস হবে, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো। আয়কর কর্তৃপক্ষ, যিনি এই যে ইনকাম ট্যাক্স যারা কর্তৃপক্ষ, সরকার, মালিক, তারা তো সবাই কিন্তু বিজ্ঞান ব্যবহার করে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কারা অভ্যন্তরীণ ব্যবহার করে এবং বাহ্যিক ব্যবহার করে। তারপরে এগুলো ডিটেলস আলোচনাগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। তারপরে আমাদের এখানে মূল্যায়ন, ওই যে আবার মূল্যায়ন আসলো, এখানে হিসাব বিজ্ঞান কয় প্রকার তথ্য ব্যবহার করে আছে, এটা আপনারা একটা পড়েছেন 2 প্রকার, এগুলো আপনারা দিতে পারবেন, দেখে দিবেন দেখেন। এরপরে জবাবদিহিতা ও মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। প্রত্যেকটা জিনিসের একটা জবাবদিহিতা আছে, যেটা হিসাব বিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে। অর্থাৎ আপনি এই কাজটা করেছেন, এই কাজটা কি ভালো নাকি খারাপ, কেন করেছেন, কিভাবে করেছেন। আপনি এক জায়গায় গেলেন, সেখানে আপনার 20 টাকা রিক্সা ভাড়া গেল, এটা আসলে রিক্সা ভাড়া না, আপনি ইচ্ছে করলে বাসে গেলে আপনার 5 টাকা দিত, কেন আপনি তাহলে রিক্সায় গেলেন। এরকম একটা জবাবদিহিতা প্রত্যেকটা জিনিসের মধ্যে থাকে। তো ওই জিনিসটা হিসাব বিজ্ঞান যদি ব্যবহার করা হয় তাহলে খুব সহজেই ব্যবহার, মানে সহজেই এটা করা যায়। এই জন্য দেখেন, প্রতিটি দায়িত্বের কেন্দ্রে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য বন্টন করে দেওয়ার ফলে প্রতিষ্ঠানের অপচয়, অপব্যয়, তহবিল, চুরি ও জালিয়াতি কমে যায়। অর্থাৎ হিসাব বিজ্ঞানে যখন আপনি হিসাব রাখবেন যে আপনার বিদ্যুৎ বিল প্রতিদিন এত এত টাকা করে, এত ইউনিট করে আপনার ব্যবহার হচ্ছে, আপনার 5,000 টাকা বিদ্যুৎ বিল আসছে। কিন্তু দেখা যায় যে অকারণে মানুষ ফ্যান ছেড়ে রাখছে, লাইট জ্বালিয়ে রাখছে, এসি ছেড়ে রাখছে, আপনার বিল আসছে 10,000 টাকা, তখন আপনি অটোমেটিকলি হিসাব করতে কেন এটা আসছে। এগুলো হচ্ছে জবাবদিহি। মূল্যবোধের থেকে হিসাব বিজ্ঞান সবসময় সৎ এবং সঠিক জিনিসগুলো চিন্তা ভাবনা দেয় এবং ধর্মীয় অনুশাসনগুলো খেয়াল করার চেষ্টা করে। অর্থাৎ যে জিনিসটা সম্পদের সৃষ্ট ব্যবহার, নৈতিক ব্যবহার হবে, যেটা আমাদের মানুষকে ক্ষতি করা হবে না। এখন এমন এমন হিসাব বিজ্ঞান এমন কিছু বোঝায় না যে তোমার এই জিনিসটা এরকম আছে, তুমি এটা অনৈতিক ভাবে বা ইলিগাল ভাবে কাজ করে তুমি এটাকে অনেক টাকা বানায় ফেলো বা খালি লাভই করো। মনে করেন অবৈধভাবে তুমি উপার্জন করে এত টাকা করো, হিসাব বিজ্ঞান কখনো এটা বলবে না। হিসাব বিজ্ঞান সবসময় বলে যে তুমি সৎভাবে, সঠিকভাবে, এবং তুমি যে ধর্মের আছো সে ধর্মীয় অনুশাসন, ধর্মের যেভাবে বলা আছে সেটা নিয়ম নীতি মেনে তারপরে তুমি কাজ করে এবং তুমি হিসাব রাখো। এবং এই কারণে হিসাব বিজ্ঞান সঞ্চয় এবং মিতব্যয়িতা শিক্ষা, অর্থাৎ কিভাবে টাকা সঞ্চয় করে বৃদ্ধি করা যাবে সেটা হিসাব বিজ্ঞান শাস্ত্র করে। এবং আত্মবিশ্বাস এবং নিজের উপর করা শেখা, অর্থাৎ আমি মানুষের উপর আত্মবিশ্বাস করে রাখবো না, মানুষকে সে এই কাজটা করতে পারবো, আমি পারবো না, হিসাব বিজ্ঞান নিজের উপর নির্ভর করাটা। তো এরপরে দেখবেন যে আপনার আরো 3টা এমসিকিউ দেওয়া আছে ওই পার্ট থেকে, এবং সবগুলো এমসিকিউ পড়ার পর দেখবেন যে এখানে সবগুলো উত্তর আবার এখানে দেওয়া আছে। আপনারা যখন সবগুলো পড়বেন, পড়ার পর সেই উত্তরগুলো আপনারা লিখে নেবেন। এভাবে আমাদের পুরো পার্টটা শেষ হয়ে যায়। তো আগামী ক্লাসে আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে আপনি এই পুরো চ্যাপ্টারটা আপনারা ভালো করে পড়ে এই এমসিকিউ গুলো আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, এবং এমসিকিউ গুলো চেষ্টা করার পর আপনারা নাম্বার গুলো মিলাবেন যে কার কত নাম্বার, কে কত পেয়েছেন। কারো যদি নাম্বার কমে যায় তাহলে সেই নাম্বার গুলো আবার রিপিট করার চেষ্টা করবেন। ঠিক আছে, করার পর কে কত পেয়েছেন সেটা আমাকে জানাবেন। কিভাবে জানাবেন? আমি আপনাদেরকে এটা, এই ক্লাসটা আবার এখানে ফেসবুকে বা ইউটিউবের মধ্যে আমি আপলোড করে দিব। ওইটার মধ্যে আপনারা এটা করার পর কে কত পেয়েছেন, অর্থাৎ এখানে টোটাল আছে আপনার এমসিকিউ আছে 1 2 3 4 5 6 6টা 10টা 14টা 17 21 24টা আছে। 24-এর মধ্যে কে কত পেয়েছেন শুধু নাম্বারটা আমাকে দিয়ে দিবেন। কেউ মনে করেন 20 পেয়েছেন দিবেন 20, কেউ 24 পেয়েছেন লিখবেন 24, কেউ 18 পেয়েছেন লিখবেন 18, কমেন্ট বক্সে এটা লিখেন। তাহলে আমি বুঝতে পারবো যে কার। আর সবাই যখন কমেন্ট করবেন অবশ্যই আপনারা নিজেদের আইডি অথবা
আইডি নাম্বারটা লিখবেন, নাম লিখবেন না। আমরা আইডি নাম্বার দিয়ে বুঝছি, নাম লিখলে আমরা বুঝি। আগে আইডি লিখবেন, আইডি এত, তারপর নাম্বার লিখে দেবেন, নাম্বার এত, এইভাবে লিখবেন। বা কোনো কমেন্টস করলেও আপনার আইডি, কারণ দেখা যায় যে যারা তার নিজেদের প্রোফাইল থেকে করবে তাদের নাম থাকে বা ছবি থাকে, আমরা কিন্তু এইভাবে চিনি না। আইডিটা দেওয়া থাকলে আমরা এটা বুঝতে পারি যে সে একটা কোশ্চেন করছে। আর যত বেশি কোশ্চেন করবেন তত বেশি কিন্তু কাজ হবে, কারণ আপনারা কোশ্চেন করলে সেই সমস্যাগুলো চলে আসবে, আর সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। এতে করে আপনিও উপকৃত হবেন, দেখা যাবে যে অন্য কেউ বলতেই পারতো না, তারও এই সমস্যাটা ছিল, সে ওইটা দেখে উপকৃত হওয়ার চেষ্টা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আপনাদের পড়া কি রইলো? আপনাদের পড়া রইলো যে কি, একজন বলেন তো কি পড়া রইলো আজকে? শুনতে পাচ্ছেন আমাকে? হিসাবের সব নৈবিত্তিক গুলা দেখা এবং রিডিং পড়া। আচ্ছা, ভেরি গুড। তারপরে এমসিকিউ পড়ে, এমসিকিউ পরে আনসার গুলো আপনার কমেন্ট বক্সে দিয়ে দিতে ইউটিউব চ্যানেলে। আচ্ছা, কত কত নাম্বার হয়েছে সেটা লিখে, জি জি কত হয়েছে সেটা লিখে তারপরে আপনারা সেটা করে দিবেন। জি স্যার। তো ভালো থাকেন তাহলে, আপনাদের জন্য আবারও দোয়া রইলো। চারিদিকে এখন আবারও সমস্যা, করোনা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, করোনা আক্রান্ত রোগী। আমি নিজেও আসলে অসুস্থ, আমারও ঠান্ডা লেগেছে, আল্লাহ জানে কি হয়েছে। কন্টিনিউ হয় তাহলে হয়তো চেক আপ করতে হবে। আমার জন্য সবাই দোয়া করেন, আপনার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আগামী আর আপনারা নিয়মিত পাঠ করবেন। আপনারা যদি পাঠ যদি কোনোটা যদি মানে মনে করেন যে আজকে পড়লাম না, আগামী ক্লাসে আবার পড়বো, পরে পড়বো, তাহলে কিন্তু ওই পড়াটা আর হবে না, জমা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা সময় পড়াটা সময়ের মধ্যে শেষ করবেন, ঠিক আছে? স্যার জি, আমার একটা স্যার। কোশ্চেন ছিল স্যার। জি বলেন বলেন। স্যার আমার ওই যে আইডির ব্যাপারে কিছু বলার ছিল স্যার। আমার ওই যে এবারে যে এই যে উন্মুক্ত যে আইডিটা আমি কবে পাবো সেটা? আইডি মানে আপনারা ইয়া পাইছেন না, ওই যে একটা ইউজার আইডি পাইছেন না? না না, ওই যে বাইরের যে একটা আইডি দেয় না, ওই যে ইয়েতে করে ওই যে আইডি, হ্যাঁ ওইটা পাবেন পাবেন। ওইটা এখন ওটা আমাদের কাছে আসলে বাউবি থেকে আসবে। বাউবি থেকে আসার পর আমরা আপনাকে, আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওটা নিয়ে টেনশন করেন না, ওটা আসবে, এটা একটু সময় লাগে, ওরা রেডি করে তো সবাইটা। কারণ আমরা এখানে কয়েকজন, সারা বাংলাদেশে অনেক আইডি, মানে অনেক স্টুডেন্ট, সবাইটা আইডি ওরা একসাথে করে তারপরে ছাড়বে, পাবেন এটা ইনশাআল্লাহ। ঠিক আছে জি। ভালো থাকবেন। স্যার আমার একটা আসসালামু আলাইকুম, কোশ্চেন স্যার। আছে স্যার। বলেন বলেন বলেন। স্যার এই যে আইসিটি ক্লাসে যে আপনি এই অ্যাসাইনমেন্টটা দিয়েছেন স্যার, ওইটা কি আমরা অ্যাসাইনমেন্ট খাতায় করব নাকি এমনি রেগুলার খাতাগুলাই এটা করব? এটা অ্যাসাইনমেন্ট যেভাবে শিটে করতে হয় সেভাবেই করবেন, করে আপনাদের কাছে রাখবেন, আর আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? স্যার ছবি তুলে স্যার আপনার আপনার কিসে পাঠাবো স্যার, মানে এটা আমার কি ইমেল আপনার আইডি, ইউটিউব আমার ইমেল আইডিতে, হ্যাঁ, স্যার লিটন আপনি LITON liton.bdc@gmail.com স্যার প্রথম পেপারটা কি ইয়ে করতে হবে, কপি করে নিতে হবে? প্রথম পেপারটা আমি যেটা আপনাদের একটা ইয়া দিয়ে দিছি, ফেসবুকে এর মধ্যে পাবেন আপনারা, পেজের হ্যাঁ হ্যাঁ, মধ্যে। ওটা কপি করে নিব স্যার, মানে হ্যাঁ হ্যাঁ, ফটোকপি ওটা করে নিব। হ্যাঁ, ওটা ওটা তারপর ফটোকপি ওই কপি করতে হবে, প্রিন্ট ওটা করতে তারপর হবে। ওই যে মনীষীদের ওটা লিখে তারপর আমি সেটা জি, ছবি জি। তুলে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে জি, স্যার, জি। ঠিক আছে। জি, সেভাবে। আর এমসিকিউ আচ্ছা, আমাদের টাইম একদম শেষ, অফ হয়ে যেতে পারে। আর কোনো কোশ্চেন আর আছে কারো? কাউকে হ্যালো স্যার, বলেন। হ্যালো স্যার, জি আমাকে কাউকে আইডিটা আমি অ্যাসাইনমেন্টটা পাঠিয়েছি, গিয়েছে কিনা একটু চেক করে জানাবেন প্লিজ। আচ্ছা, ওইটা আমরা আগামী ক্লাসে আবার আমরা আলোচনা করব, কার কার অ্যাসাইনমেন্ট আমরা পেয়েছি, কার কার অ্যাসাইনমেন্ট পাই নাই। যাদেরটা পাই নাই তারা আবার পাঠিয়ে দিতে পারবে, সমস্যা নাই। এটা তো আমরা আইসিটি স্যার ক্লাসে আমার আমরা একটা ইয়ে আছে স্যার এমসিকিউ বলতে স্যার এই যে এটা যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন যেটা, এটা না জি স্যার? জি 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 সেটাই, জি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, স্যার তাহলে থ্যাংক সবাই ইউ সো ভালো মাচ। থাকেন। হ্যাঁ হ্যাঁ। জি আসসালামু আর আলাইকুম। কোনো যদি বড় কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু থাকে আমাকে কমেন্ট করে দিন, আমরা উত্তর রেডি করে রাখবো, সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ। আসসালামু আল্লাহ আলাইকুম জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।